হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর বেঙ্গলি কিন্তু যে টপিকগুলো যেটা রয়েছে, বিশেষ করে অনুপ্রাস অলঙ্কার বলতে কি বোঝো, অনুপ্রাস অলঙ্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। তো স্টুডেন্টস, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে, ক্লাস করবে, নোটস নেবে, সাজেশনস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে ফোর্থ সেমিস্টারের 1199 রুপিস। এই 1199 রুপিসের বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, লাইভ ক্লাসেস পাচ্ছ, তোমরা পাচ্ছ পিডিএফ আকারের নোটস এবং সম্পূর্ণ সাজেশনস। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো অনুপ্রাস অলঙ্কার খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা জেনে নেব অনুপ্রাস অলঙ্কার কি বা কাকে বলে। দেখো, অনু শব্দের অর্থ কিন্তু পরে বা পিছনে, আর প্রাস শব্দের অর্থ কিন্তু বিন্যাস বা প্রয়োগ বা আমরা বলতে পারি নিক্ষেপ করা। অর্থাৎ একই বর্ণ বা বর্ণগুচ্ছ যদি যুক্তভাবে হোক কিংবা বিযুক্তভাবে হোক, একাধিকবার যদি উচ্চারিত হয়ে কবিতায় যদি ধ্বনি মাধুর্যের সৃষ্টি করে তবে তাকে আমরা অনুপ্রাস অলঙ্কার বলবো। তাহলে বোঝা গেল, যদি এক বা একাধিক শব্দ যদি কখনো কবিতায় বসে এবং ধ্বনি মাধুর্যের সৃষ্টি করে তখন তাকে আমরা অনুপ্রাস অলঙ্কার বলবো। তো এবার আমরা চলে আসবো অনুপ্রাস অলঙ্কারের কিছু বৈশিষ্ট্যতে। কি কি রয়েছে এই অলঙ্কারের বৈশিষ্ট্য, কি করে আমরা চিনবো যে এটা অনুপ্রাস অলঙ্কার, জানতে কিন্তু হবে ডিটেলসে। তার কারণটা হচ্ছে তোমাদের যখন অলঙ্কার নির্ণয় করাবো এই বিষয়টা যদি তুমি ভালোভাবে না পড়ো তাহলে অলঙ্কার নির্ণয় কিন্তু পারবে না। দেখো কি রয়েছে, এর মূল বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। প্রথমত, এতে একই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ একাধিকবার ব্যবহৃত হবে। তাহলে একটা ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বারবার ব্যবহৃত হবে, যেমন টাকডুমা ডুম ডুম, টাকডুমা ডুম ডুম, তাহলে ডুম ডুম কথাটা বলছি। তো এরকম টাইপের মনে করো কোনো একটা শব্দ, যেমন আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। তাহলে মৌয়ের সঙ্গে বউয়ের একটা সম্পর্ক আছে, বোঝা গেল। তাহলে এখানে মৌ আর বউ একই রকমের প্রনাউন্সিয়েশন হচ্ছে, তাহলে এটাকে আমরা অনুপ্রাস অলঙ্কার বলতে পারি। দেন বলছে, দ্বিতীয়ত বলছে একাধিকবার ব্যবহৃত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত শব্দগুলো যথাসম্ভব পরপর বা কাছাকাছি বসবে। তাহলে এগুলো কিন্তু কাছাকাছি বসবে শব্দগুলো, যেমন বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই যে টাপুর টুপুর পাশাপাশি বসলো। তাহলে এই ধরনের শব্দগুলোকে আমরা অনুপ্রাস অলঙ্কারে কিন্তু নিয়ে আসতে পারি। নেক্সট বলছে, তৃতীয়ত এর ফলে সৃষ্টি হবে একটি সুন্দর ধ্বনি সৌন্দর্যের। এই দেখো সরি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কথাটা দেখো একটা ধ্বনি মাধুর্যের সৃষ্টি হচ্ছে। টাপুর টুপুর কথাটা শুনতে কিন্তু খুব ভালো লাগে, এখানে ধ্বনি মাধুর্যের একটা সৃষ্টি হয়, বোঝা গেল। তাহলে অনুপ্রাস অলঙ্কারে এই সমস্ত ধ্বনি মাধুর্য বা ধ্বনি সৌন্দর্যের সৃষ্টি হবে। অনুপ্রাস অলঙ্কারের এখানে উদাহরণ কি বলছে, কুলায় কাঁপিছে কাতর কপোত, দাদুরি ডাকিছে সঘনে, গুরু গুরু মেঘ গুমড়ি গুমড়ি, গরজে গগনে গগনে। দেখো এখানে আমি কিছু শব্দ নিচ্ছি, দেখো ক দিয়ে, কুলায়ের ক, এটা মুছে দিচ্ছি, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। দেখো কুলায়ের ক আছে, কাপিচের ক আছে, কাতারে ক আছে, কপতে ক আছে। তাহলে ক ক ক ক শব্দগুলো বারবার ব্যবহৃত হচ্ছে, তাহলে এটা একটা অনুপ্রাস অলঙ্কারের হতে পারে। এইবার দেখো গুরু গুরু, এখানে একটা হতে পারে আমার অনুপ্রাস অলঙ্কার। আবার দেখো গুমড়ি গুমড়ি একটা শব্দ হতে পারে। আবার গগনে গগনে, এখানে অনুপ্রাস অলঙ্কার হতে পারে। কিন্তু এখানে দেখো সবগুলো কি হচ্ছে, গ গ গ গ, আবার গ গ গ, মানে ঘুরে ফিরে গ শব্দটা বা গ ধ্বনিটা বারবার আসছে। দেখো তাহলে এটা অনুপ্রাস অলঙ্কার, বারবার করে আসবে। বলছে এখানে আলোচ্য উদাহরণে ক এবং গ, এই যে ক শব্দটা এবং গ শব্দটা পরের মানে প্রথম লাইনে আমি যদি ক এর শব্দটার কথা ধরি বা ক বর্ণটা ধরি, আর দ্বিতীয় লাইনে যদি আমি গ বর্ণটা ধরি, তো বলছে এই ব্যঞ্জন ধ্বনিটি কবিতার মধ্যে বারংবার উচ্চারিত হওয়ার ফলে কবিতায় এমন এক ধ্বনি মাধুর্যের সৃষ্টি হয়েছে যাতে মনে হয় পংক্তিগুলির ভেতর থেকে মেঘের ডাক ধ্বনিত হয়ে উঠছে। তাহলে যে কুলায় কাঁপিছে কাতর কপোত, দাদুরি ডাকিছে সঘনে, গুরু গুরু মেঘে গুমরি গুমরি, গরজে গগনে গগনে। এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে একই শব্দ বা একই বর্ণের পুনরাবৃত্তি ঘটছে। তাহলে এই
অনুপ্রাস অলঙ্কারে কিন্তু এই জিনিসটাই হয়, একই শব্দ বারবার ব্যবহৃত হয় এবং ধ্বনি মাধুর্যের সৃষ্টি হয়, তাকেই কিন্তু আমরা অনুপ্রাস অলঙ্কার বলছি। আবার এখানে কি বলেছে দেখো, একই ব্যঞ্জনের পুনঃ পুনঃ উচ্চারণের ফলে এই ধ্বনি সৌন্দর্যের সৃষ্টি হয়েছে বলে এটা অনুপ্রাস অলঙ্কার। তাহলে এই যে ধ্বনি মাধুর্যের সৃষ্টি হচ্ছে, তাহলে এটাকেই কিন্তু বলে অনুপ্রাস অলঙ্কার। আমরা নেক্সট চলে যাব, কি বলছে এখানে, অলঙ্কারের শ্রেণী বিভাগ, অর্থাৎ অনুপ্রাস অলঙ্কারের শ্রেণী বিভাগ। দেখো মূলত অনুপ্রাস অলঙ্কার হয় 6 প্রকার। কি এই 6 প্রকার অনুপ্রাস অলঙ্কার? দেখো অন্তনুপ্রাস বা অন্তানুপ্রাস বলে, অন্তা মানে শেষ, দেন শ্রুত্যনুপ্রাস, দেন সর্বানুপ্রাস, দেন ছ্যাকানুপ্রাস, দেন বৃত্তনুপ্রাস, দেন লাটানুপ্রাস। এই 6 ধরনের অলঙ্কার রয়েছে অনুপ্রাস অলঙ্কার। এবার 6টা ধরনের অনুপ্রাস অলঙ্কারই তোমাদের জানতে হবে। এটা কিন্তু 12 নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই বছর যারা পরীক্ষা দেবে মাইনর বেঙ্গলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো অন্তনুপ্রাস কাকে বলছে, খুব ইম্পর্টেন্ট। অন্তনুপ্রাস কি বলছে, কবিতার এক চরণের শেষে যে শব্দধ্বনি থাকে অন্য চরণের শেষে তারই পুনরাবৃত্তি ঘটলে পারে যে অলঙ্কারের সৃষ্টি হয় তার নাম অন্তানুপ্রাস। অন্ত কথার অর্থ হলো শেষ, তাহলে শেষে যদি কখনো মিল থাকে তাহলে যে অনুপ্রাস অলঙ্কারের সৃষ্টি হবে তাকে আমরা অন্তনুপ্রাস বলছি। এখানে কি বলছে, অর্থাৎ কবিতার 2টি চরণের শেষে যে শব্দধ্বনির মিল মানে থাকে তাকেই অন্তনুপ্রাস বলে। একে অন্তমিলও বলা হয়ে থাকে, পদান্তের সাথে পদান্তের বা চরণান্তের সাথে চরণান্তের যে ছন্দমিল তাকেই অন্তানুপ্রাস বলা হয়। অর্থাৎ একটা পদের সঙ্গে আরেকটা পদের এবং পদান্তের সঙ্গে চরণান্তের, পদান্তের সঙ্গে পদান্তের এবং চরণান্তের সঙ্গে চরণান্তের। চরণ মানে কি, লাইন, চরণ মানে লাইন। এবার চরণান্ত মানে চরণের এই যে লাইনটা আছে, লাইনটার শেষে মাঠে, চরণান্তের মানে এই পরের চরণের একদম লাস্টে দেখো মাঠের সঙ্গে পাঠের একটা মিল আছে, তাহলে এটা কিন্তু অন্তানুপ্রাস অলঙ্কার। এখানে বলেই দিয়েছে উদাহরণে, মাঠে আর পাঠে অন্তমিল, তাই এটি একটি অন্তানুপ্রাস অলঙ্কার। প্রথম লাইনে বলছে, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। তাহলে এই যে মাঠের সঙ্গে পাঠের একটা সম্পর্ক, মানে চরণের শেষে বা চরণান্তের শেষে, এটাকেই আমরা বলছি অন্তানুপ্রাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসবো আমরা পরবর্তী পার্টে বা পরবর্তী টপিকটায়, কি বলছে, শ্রুত্যনুপ্রাস অলঙ্কার। ধ্যান দিবা, বলছে বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত শ্রুতিগ্রাহ্য সাদৃশ্যময় ব্যঞ্জন বর্ণের অনুপ্রাসকে শ্রুত্যনুপ্রাস অলঙ্কার বলা হয়। যেমন বাতাস বহে রেগে ঝিলিক মারে মেঘে। তাহলে গ আর ঘয়ের মধ্যে ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি নেই, খালি বর্ণগত ডিফারেন্স। কিন্তু বাকযন্ত্র আমরা যদি যে যন্ত্র দিয়ে আমরা উচ্চারণ করছি, ওষ্ঠ মানে মূর্ধা, নাসিকা, দন্ত, জিহ্বা, এই যে বাকযন্ত্রগুলো রয়েছে, এবার এই বাকযন্ত্রগুলো দিয়ে যখন উচ্চারণ হচ্ছে তখন কিন্তু গ ঘ প্রায় একই জায়গার থেকে সাউন্ডটা বেরোচ্ছে, যার জন্য এখানে আমরা বলতে পারি এটাকে শ্রুত্যনুপ্রাস। মানে শোনা, শ্রু দিয়ে শোনা, শ্রুতি মধুর আমরা বলি শোনা হয়, তাহলে শ্রুত্যনুপ্রাস বলতে শুনতে প্রায় একই রকম। তো বলছে আলোচ্য উদাহরণে বেগের গ এবং মেঘের ঘ যদিও একই বর্ণ নয়, তবুও কিন্তু এরা বাকযন্ত্রের একই স্থান বা কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছে বলে এটি শ্রুত্যনুপ্রাস অলঙ্কার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব ইজি টপিক, কঠিনত্বের কিছু নেই। স্যার বাংলাটা তো প্রচুর কঠিন, এবার কঠিনের কিচ্ছু নেই, জিনিসগুলো খুব সহজ, খালি বুঝতে হবে। ঝরঝরায় মুখস্থ করে গেলাম তাহলে হবে না পড়াশোনা, তোমাকে একটু বই নিয়ে বসতে হবে। এই যে ক্লাসটা জাস্ট আমার 10 মিনিটের ভিডিও হবে, যদি আরও 1-2 বার তোমরা দেখে নাও ভিডিওটা, আমি বলছি তোমাদের পড়ার প্রয়োজন নেই ওই ঝরঝরা করে। দেখবে যে একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখেছিলাম, একটা অ্যাডভার্টাইজমেন্টে বলছিল, ফেসবুকে একটা অ্যাডভার্টাইজমেন্ট রিড হচ্ছিল কিছুদিন আগে, দেখছিলাম একটা কার্টুনের একটা অ্যাডভার্টাইজমেন্ট, সেখানে বলছিল একটা ছেলে পড়ছিল গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ করে পড়া মুখস্থ করতেছে। আরেক বন্ধু পাশ থেকে কি বলছে, আরে ভাই গাছের পাতা তো সবুজই হয়, এটা পড়ার কি আছে? তখন যে বন্ধুটা পড়ছিল গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ বলে, তখন সেই বন্ধুটা বলল পরীক্ষার হলে কেমন যেন সব সাদা সাদা হয়ে যায় রে ভাই, কেমন যেন সব সাদা সাদা হয়ে যায়। তো তুমি যদি সারা বছর বুঝে না পড়ো, তুমি যদি সারা বছর নিজের মনের মধ্যে নিয়ে পড়াগুলোকে না পড়তে পারো, খালি যদি মুখস্থই করে যাও, তাহলে তুমি গাছের পাতা সবুজ 1000 বার জানা সত্ত্বেও তুমি পরীক্ষার সময় ভুল লিখে গাছের পাতা সাদা লিখে দিয়ে চলে আসবা। তো এই ভুলটা করা যাবে না, বুঝে পড়ো, সময় আছে। প্রথম থেকে যদি বুঝে পড়ো পরীক্ষার রেজাল্টটাও ভীষণ ভালো হবে। নেক্সট আমরা চলে যাব সর্বানুপ্রাসে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক সর্বানুপ্রাস। কি বলছে দেখো, সমগ্র চরণের সঙ্গে সমগ্র চরণের, সর্ব মানে সব,
মনে রাখবা সর্ব মানে সবটাই, সমগ্র চরণের সঙ্গে সমগ্র চরণের যে সাম্য ঘটে তাকে সর্বানুপ্রাস অলঙ্কার বলে। তাহলে এখানে দেখো সন্ধ্যার সঙ্গে বন্ধার মিল, মুখের সঙ্গে বুকের মিল, সৌরভীর সঙ্গে গৌরবীর মিল, ভাষার সঙ্গে আশার মিল। তাহলে দেখো সন্ধ্যা মুখের সৌরভী ভাষা, বন্ধা বুকের গৌরবী আশা, তাহলে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, অর্থাৎ প্রথম চরণ বা প্রথম কবিতার লাইনটার সঙ্গে দ্বিতীয় কবিতার লাইনটা, দ্বিতীয় চরণটার একেবারে হুবহু সবকিছু প্রায় মিল আছে। অর্থাৎ প্রোনাউন্সিয়েশনের কথা আমি বলছি, তাহলে উচ্চারণের কথা আমি বলছি, তাহলে এটাকে বলা হয় সর্বানুপ্রাস অলঙ্কার। তাহলে চরণের সমগ্র চরণ জুড়ে একটা চরণের সঙ্গে আরেকটা চরণের যে মিল তাকে আমরা সর্বানুপ্রাস অলঙ্কার কিন্তু বলছি। নেক্সট আমাদের চলে আসবো পরবর্তী, যেটা ছ্যাকানুপ্রাস। ছ্যাকানুপ্রাস ভাববা তোমরা কি ছ্যাকা ঠ্যাকা পড়াচ্ছে স্যার খালি, কিন্তু এগুলোই তো পরীক্ষা আসবে, তাই না বলো? তো একটু ধৈর্য ধরে পড়তে হবে, কিছু করার নেই। কি বলেছে দেখো এখানটায় বলেছে ছ্যাকানুপ্রাস অলঙ্কারে দুই বা ততোধিক ব্যঞ্জন ধ্বনি যুক্ত বা বিযুক্ত ভাবে একই ক্রমে মাত্র দুবার ধ্বনিত হলে যে অলঙ্কারের সৃষ্টি হয় তার নাম ছ্যাকানুপ্রাস। যেমন এখনই অন্ধ বন্ধ, এই যে কথাটা আছে অন্ধ আর বন্ধ, দেখো এখানে দন্তান্নয় ধ, এখানে দন্তান্নয় ধ। আবার বলছে যুক্ত বা বিযুক্ত ব্যঞ্জন ধ্বনি একই ক্রমে যদি দুবার ব্যবহৃত হয়, তাহলে দন্তান্নয় ধ দন্তান্নয় ধ একই মানে ক্রমে দুবার ব্যবহৃত হয়েছে, তার এটার নাম হচ্ছে ছ্যাকানুপ্রাস, মানে ছেকে লেগে আছে একসঙ্গে। ঠিক আছে, আলোচ্য উদাহরণে দন্তান্ন এবং ধ এই যে ব্যঞ্জন ধ্বনি দুটো যুক্তভাবে ক্রমানুসারে মাত্র দুবার অন্ধ এবং বন্ধতে উচ্চারিত হয়েছে, ফলে এটি কিন্তু ছ্যাকানুপ্রাস অলঙ্কার কিন্তু হয়েছে। নেক্সট আমরা চলে যাব পরবর্তী যে পার্টটা রয়েছে, সেই পরবর্তী পার্টে বৃত্তানুপ্রাস অলঙ্কার। দেখো বৃত্তানুপ্রাস অলঙ্কারটা কি, বৃত্তের মতো ঘুরে ঘুরে বারবার আসবে একই শব্দ, ঘুরে ফিরে বারবার আসবে একই শব্দ, তখন তাকে বৃত্তানুপ্রাস অলঙ্কার বলবো। কি বলছে, একটি ব্যঞ্জন ধ্বনি একাধিকবার ধ্বনিত হলে বর্ণগুচ্ছ স্বরূপ অথবা ক্রম অনুসারে যুক্ত বা বিযুক্ত ভাবে বহুবার ধ্বনিত হলে যে অনুপ্রাসের সৃষ্টি হয় তাকে বলা হয় বৃত্তানুপ্রাস অলঙ্কার। যেমন সাগর জলে স্নান করি সজল এলো চুলে, এখানে দেখো দন্তাস্বটা বহুবার ব্যবহৃত হয়েছে এবং লটা বহুবার ব্যবহৃত হয়েছে, পুনরাবৃত্তি ঘটেছে। দেখো সাগরের দন্তাস্ব, স্নানের দন্তাস্ব, সজলে দন্তাস্ব, আবার লতে দেখো জলের ল, সজলের ল, চুলের ল। তাহলে এই যে একই বর্ণ যদি পরপর পুনরাবৃত্তি ঘটে তখন তাকে আমরা বলি বৃত্তানুপ্রাস অলঙ্কার। নেক্সট আমাদের চলে আসবে লাস্ট হচ্ছে লাটানুপ্রাস অলঙ্কার। লাটানুপ্রাস অলঙ্কারটা কি জেনে নেব, তাহলে আমাদের আজকের ক্লাসটা কমপ্লিট। দেখো লাটানুপ্রাস কি বলছে, যে অনুপ্রাস অলঙ্কারে একই শব্দ দুবার বা তার বেশি একই অর্থে ব্যবহৃত হয় এবং ধ্বনি সৌন্দর্যের সৃষ্টি করে তখন সেই অনুপ্রাসকে লাটানুপ্রাস বলে। যেমন গাছে গাছে ফুল, ফুলে ফুলে অলি, সুন্দর ধরাতল। দেখো গাছে গাছে ফুল, আবার ফুলে ফুলে অলি, সুন্দর ধরাতল। তাহলে এখানে কি বলছে, আলোচ্য উদাহরণে গাছে এবং ফুলে এই শব্দ দুটি দুবার একই অর্থে ব্যবহৃত হয়েছে। গাছে গাছে ফুল মানে এই গাছেও ফুল ওই গাছেও ফুল, ফুলে ফুলে অলি মানে করি আর কি, যেটা বলি অলি মানে তো ভ্রমরা আর কি বোঝায়, সরি অলি মানে ভ্রমরা। বলছে ফুলে মানে গাছে গাছে ফুল, তাহলে গাছে গাছে একই অর্থে ব্যবহৃত হয়েছে, গাছে গাছে ফুল ভরে আছে। আর যে ফুলে ফুলে অলি, অলি মানে ভ্রমরা, ঠিক আছে, সুন্দর ধরাতল। তাহলে এই যে লাটানুপ্রাস মানে লেটে আছে, এটার সঙ্গে এটা লেটে আছে, এটার সঙ্গে এটা লেটে আছে, তাহলে এই ধরনের অনুপ্রাস অলঙ্কারকে আমরা বলি লাটানুপ্রাস অলঙ্কার। তো আশা করি স্টুডেন্টস আজকের ক্লাসটা বুঝতে পেরেছো, তোমাদের কোনো অসুবিধে নেই। তো তোমরা যারা ভাবছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে, নোটস নেবে, সাজেশনস নেবে, তারা সময় নষ্ট করো না। বলছি অনেকটা সময় আছে এখনো হাতে, 3টা মাস। প্রথম থেকে অ্যাডমিশনটা যদি করে নাও, প্রথম থেকে নোটসপত্রগুলো পেলে তোমরা প্রথম থেকে পড়াশোনা শুরু করতে পারবে। তোমরা তো দেখছোই যে আমাদের আগে একটা ইউটিউব চ্যানেল ছিল নীলস নিভা, যেটা আমাদের বিগত 6 বছর থেকে 7 বছর আমরা চালালাম। একটু অসুবিধার কারণে সেই চ্যানেলটা আমাদের হাতছাড়া হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, পুরো চ্যানেলটা রিমুভ করতে হয় আমাদের ইউটিউব থেকে। সেই কারণে আমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে এখন রেগুলারলি ক্লাসগুলো প্রোভাইড করছি তোমাদেরকে। অবশ্যই আমাদের বিভিন্ন স্যার ম্যামেরা তোমাদেরকে নিয়মিত ক্লাসগুলো দিচ্ছেন, তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমাদের সাজেশন নোটসপত্র সমস্ত কিছু আমরা চেষ্টা করব যে এই মান্থের মধ্যেই পুরোপুরি প্যাকড আপ কভার আপ করে দেওয়ার। আমরা ম্যাক্সিমাম হয়তো 70 to 60% নোটস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করেছি, আরও 30%-এর কাজ বাকি আছে, সেগুলো সাজেশন প্রোভাইড করার পরেই কিন্তু আমরা এই মাসের মধ্যে আমরা চেষ্টা করব তোমাদের মেজর পেপার কমপ্লিট করে দেওয়ার। আমরা এই মাসের মধ্যে চেষ্টা করব তোমাদের মাইনর পেপার পুরো কমপ্লিট করে দেওয়ার। মাইনর পেপার অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এইসি ইংলিশ যেটা কম্পালসারি তোমাদের কারো কারো রয়েছে, কারো কারো
এসএসসির ক্ষেত্রে বলছি, তোমাদের এসএসসিটা এবার নেই, তোমাদের এমডিসিটার ক্ষেত্রে একটু দেরি হবে, আমাদের বলে দিচ্ছি এমডিসিটাই খালি একটু দেরি হবে, বাদ বাকি সব পেপারের মধ্যে কিন্তু তোমরা কমপ্লিটলি পেয়ে যাচ্ছ। তো স্টুডেন্টস এখানে দুটো নাম্বার আছে, তোমরা সেভ করে নিতে পারো, আমাদের নাম্বারটা স্ক্রিনশট করে রাখতে পারো, যদি কোনো রকমের কোয়ারিজ থাকে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে, তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।